বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন বিমানবাহী রণতরীতে ফের হামলার দাবি ইরানের। এদিকে তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ। আর থাকছে ইসরায়েলের নৌঘাঁটি ও স্থল বাহিনীর উপরে তীব্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জানিয়ে দিব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম ইরানের উপর যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলা। আরও জানিয়ে দিব, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও হামলার চেষ্টা ইরানের। এদিকে ইসরায়েলের উপর অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। সর্বশেষ জানিয়ে দিব, থামছে না ইরান, পাল্টা হামলা চলছেই। মার্কিন বিমানবাহী রণতরীতে ফের হামলার দাবি ইরানের। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এগিয়ে এসেছিল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সে সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌ শাখার ড্রোনের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, হামলার পর রণতরীটি তার ডেস্ট্রয়ারগুলোর সঙ্গে দ্রুত সরে যায়। এখন এটি ঘটনাস্থল থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সম্প্রতি আইআরজিসি দাবি করে, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ। ইরান নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের রাজধানী তেল আবিব জুড়ে একের পর এক বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানায়, তারা কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার ৬ মার্চ ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, খবর এএফপির। দমকলকর্মীরা বাণিজ্যিক কেন্দ্রের কাছে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে তেল আবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগার পর সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে ব্যাপক হামলার পর এই বিস্ফোরণগুলো ঘটে। সোমবার সংঘাতে যোগ দেওয়া হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, তেহরান তেল আবিবের কেন্দ্রস্থলের লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। ইসরায়েলের নৌঘাঁটি ও স্থলবাহিনীর ওপরে তীব্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার ৬ মার্চ ভোরে ইসরায়েলি বাহিনীর ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এর দায় স্বীকার করেছে সংগঠনটি। হিজবুল্লাহ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে লেবাননের ভেতরে প্রবেশ করা ইসরায়েলি স্থল সেনাদের লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা লেবাননের মারুন আল রাস এবং কাফার কিলা অঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর সরাসরি হামলা চালিয়েছে। স্থল অভিযানের পাশাপাশি হিজবুল্লাহর এই আক্রমণ ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোতেও ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি সামরিক ক্যাম্প ইয়ভ এবং হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলাগুলোতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে লেবানন সীমান্তের বিতর্কিত এলাকায় বসবাসরত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য একটি সতর্কবার্তা জারি করেছিল হিজবুল্লাহ। বিশ্লেষকরা মনে করছেন, হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক স্থাপনায় হামলার মাধ্যমে হিজবুল্লাহ সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে প্রতিপক্ষের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার শ্রীলঙ্কার কাছাকাছি ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন এই হামলায় ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা পুরোপুরি তলিয়ে গেছে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ না করলেও প্রতিরক্ষা দপ্তর থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, একটি
শক্তিশালী টর্পেডো ইরানি যুদ্ধজাহাজটির পেছনের অংশে সরাসরি আঘাত হানছে এবং বিশাল জলরাশি আকাশের দিকে ছুড়ে দিচ্ছে। হামলার কয়েক সেকেন্ডের মধ্যেই যুদ্ধজাহাজটির মূল কাঠামো মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে সাগরে নিমজ্জিত হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের এক বিশেষ ব্রিফিংয়ে এই বিধ্বংসী আক্রমণকে নীরব মৃত্যু হিসাবে অভিহিত করেছেন। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বিষয়টিকে পেশাদার সামরিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে জানিয়েছেন যে টর্পেডোটি লক্ষ্যবস্তুতে তাৎক্ষণিক প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে। শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী তারা এখন পর্যন্ত ৩২ জন ইরানি নাবিককে জীবিত উদ্ধার করতে পেরেছেন, তবে জাহাজটিতে প্রায় ১৮০ জন ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে, যার ফলে নিহতের সংখ্যা অনেক বড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের ঐতিহাসিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ই আগস্ট মার্কিন সাবমেরিন ইউএসএস টর্স্ক থেকে জাপানের একটি ৭৫০ টনের জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। এরপর থেকে স্নায়ুযুদ্ধ কিংবা পরবর্তী দশকের সংঘাতগুলোতে মার্কিন সাবমেরিনগুলো বিভিন্ন বিপজ্জনক ও সংবেদনশীল গোয়েন্দা মিশনে অংশ নিলেও কোনো জাহাজ ডোবানোর কাজে টর্পেডো ব্যবহার করেনি। যদিও ১৯৯১ সালের অপারেশন ডেজার্ট স্টর্ম থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান কিংবা সাম্প্রতিক ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলায় সাবমেরিন থেকে নিয়মিত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু টর্পেডোর এই ব্যবহার ৮ দশকের মধ্যে এবারই প্রথম। জেনারেল কেইন জানিয়েছেন যে ইরানি যুদ্ধজাহাজটি ডোবাত আধুনিক প্রযুক্তির মার্ক 48 হেভিওয়েট টর্পেডো ব্যবহার করা হয়েছে। ১৯৭২ সালে প্রথম মার্কিন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া এই টর্পেডোটি বর্তমানে আধুনিক সোনার প্রযুক্তিতে সুসজ্জিত। প্রায় ৩,৮০০ পাউন্ড ওজন এই মারণাস্ত্র পানির নিচ দিয়ে লক্ষ্যবস্তু খুঁজে বের করে এবং সরাসরি জাহাজের তলদেশে গিয়ে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে সৃষ্ট প্রচণ্ড গ্যাসের বুদবুদ জাহাজের প্রধান কাঠামো বা মেরুদণ্ড মুহূর্তেই ভেঙে দেয়, যার ফলে IRIS ডেনার মতো বড় জাহাজও দ্রুত ২ টুকরো হয়ে ডুবে গেছে। প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত ছবিতে দেখা যায়, পানিতে পুরোপুরি তলিয়ে যাওয়ার আগে যুদ্ধজাহাজটির সামনের অংশটি খাড়াভাবে উপরের দিকে উঠে আছে, যা এই হামলার ভয়াবহতা প্রমাণ করে। কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও হামলার চেষ্টা ইরানের। কাতারের রাজধানী দোহায় ভোরের দিকে আবারও বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে আসা ড্রোন প্রতিরোধ করার সময় এই শব্দ শোনা যায় এবং লক্ষ্য ছিল আল উদেইদ বিমান ঘাঁটি। দোহা থেকে প্রতিবেদক জেইন বাসরভি জানান, স্থানীয় সময় ভোর প্রায় ৪টের দিকে বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড্রোনগুলো প্রতিরোধ করা হয়েছে এবং লক্ষ্যবস্তু ছিল আল উদেইদ বিমান ঘাঁটি। সংঘাতের পঞ্চম দিনে এই ঘাঁটি লক্ষ্য করে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলেও জানা গেছে। এর মধ্যে একটি ঘাঁটিতে আঘাত হানে এবং আরেকটি মাঝপথে ধ্বংস করা হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে কাতারের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, শুধু দোহা নয়, পুরো জিসিসি অঞ্চলে ইরান মার্কিন সামরিক ঘাঁটি এবং তুলনামূলক সহজ লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, একবার লক্ষ্যভেদ করতে না পারলে তারা আবারও হামলার চেষ্টা চালাচ্ছে। তাই আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে কাতারের দিকে এ ধরনের হামলার চেষ্টা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের ওপর অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, ইরান একটি দীর্ঘস্থায়ী ও দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং চলমান সংঘাতের পরবর্তী ধাপে তারা এমন কিছু উন্নত ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। শুক্রবার ৬ মার্চ IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন যে ইরানের শত্রুদের জন্য হামলার পরবর্তী ঢেউয়ে অত্যন্ত বেদনাদায়ক আঘাত অপেক্ষা করছে। তেহরানের এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে এক নতুন ও ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ব্রিগেডিয়ার জেনারেল নায়েইনি জোর দিয়ে বলেন যে ইরানের উদ্ভাবিত প্রযুক্তি এবং বিধ্বংসী অস্ত্রশস্ত্র ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসরমান এবং এগুলো এখনও পর্যন্ত বড় পরিসরে মোতায়েন করা হয়নি। তার মতে, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যে সংঘাত হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে ইরান তার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত।
তিনি এই লড়াইকে একটি পবিত্র ও বৈধ যুদ্ধ হিসেবে বর্ণনা করে দাবি করেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের আত্মত্যাগ করতে ইরানের সশস্ত্র বাহিনী পিছপা হবে না। তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে ইরান কেবল প্রতিরক্ষামূলক অবস্থানেই নেই, বরং একটি দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের দিকে এগোচ্ছে। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাইনি আরও উল্লেখ করেন যে শত্রুপক্ষ ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে এখনও অন্ধকারে হয়েছে। ইরান তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির যে ভাণ্ডার গড়ে তুলেছে তা যে কোনো বড় ধরনের আগ্রাসন মোকাবিলায় সক্ষম। তিনি দাবি করেন যে আসন্ন দিনগুলোতে ইরানের সামরিক পদক্ষেপগুলো শত্রুপক্ষকে চমকে দেবে এবং তাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন করবে। সামরিক মহড়া ও পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে ইরান এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং যে কোনো মূল্যে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে বলে তিনি পুনরায় আশ্বস্ত করেন। থামবে না ইরান, পাল্টা হামলা চলছেই। ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের মধ্যে গত শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধ ৬ষ্ঠ দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত এ যুদ্ধ থেকে পিছু হটার ইঙ্গিত মেলেনি কোনো পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ব্যাপক ক্ষতি হলেও দেশটির শীর্ষ সামরিক কমান্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ যুদ্ধ থামবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে তারা ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে গড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এই পাল্টাপাল্টি দাবির আড়ালে চাপা পড়ে যাচ্ছে হাজারো মানুষের হাহাকার। গত ৬ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত শুধু ইরানেই নিহত হয়েছে ১,২৩০ জনের বেশি মানুষ, যার একটি বড় অংশই শিক্ষার্থী। সংঘাতের আঁচ লেগেছে কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মতো দেশগুলোতেও। বিশেষ করে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে একের পর এক তেল ট্যাঙ্কার ও যুদ্ধজাহাজে হামলার ঘটনা বিশ্ব অর্থনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কাতার তার রাজধানী দোহায় অবস্থিত মার্কিন উদসাবনের চারপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে স্পষ্ট করে তোলে। ইরাক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত এই রণক্ষেত্রে এখন শুধুই ধ্বংসের চিহ্ন ও বারুদের গন্ধ। যুদ্ধের এ পর্যায়ে কোনো পক্ষই নমনীয় হওয়ার লক্ষণ দেখাচ্ছে না, বরং ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আগামী দিনগুলোয় তাদের হামলার পরিধি আরও বিস্তৃত ও তীব্র হবে। এক কথায় মধ্যপ্রাচ্য এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে সামান্য ভুল পদক্ষেপ পুরো বিশ্বকে এক